মিম, মনে না থাকারই কথা। আপনি বলেছিলেন আপনার মেয়ে আমার কে, যে ওকে টাকা দিব, আর অন্ধ মেয়েকে কখনো বিয়ে করব না। আর বলেছিলেন যে ফোন কাটেন আর কখনো ফোন দিবেন না। হাসিব, ও মনে পড়েছে। মিম, ভালো। যাই হোক, আমার মতো বেশ্যা দেহ ব্যবসা করা মেয়েকে ভুলে যান। ভালো কাউকে পাবেন জীবনে। হাসিব, আমার তোমাকেই চাই। মিম, এটা শুধুমাত্র আপনার স্বপ্ন, বুঝেছেন? হাসিব, আমি বাস্তব রূপ দেব, দেখিও। মিম, আর কিছু? হাসিব, আর একটু কথা আছে। মিম, জি বলুন তাড়াতাড়ি। হাসিব, তোমার টাকা লাগলে আমাকে বইলো, পাঠিয়ে দেব। কিছু কিনিও। মিম হা হা করে হাসলো। হাসিব, কি হলো, আবার হাসো কেন? মিম, টাকা পয়সা আপনার মাকে দিয়েন, বুঝেছেন? আপনার মায়ের অনেক টাকা দরকার। হাসিব, মাকে দেই তো টাকা। মিম, ও হ্যাঁ, আমার একটি কথা মনে পড়লো। আপনি নাকি বলেছেন আপনার মাকে আমাদের টাকা দেন প্রতি মাসে। হাসিব, আরে না, বলি নাই এইসব কথা। মিম, তবে কি আপনার মা মিথ্যে এসে বলে গেছে আমাদের? হাসিব, জানি না, আমি সত্যি। মিম, ওই এখন কেন জানবেন? আমি সত্যি যদি আপনাকে কাছে পাইতাম তবে কি যে করতাম। হাসিব, কি আর করতে, আমাকে উম্মা উম্মা দিতে, আমার বুকে মাথা রেখে ঘুমাইতে। মিম, চুপ কর বেয়াদব কোথাকার। এইটা বলে মিম ফোনটি বন্ধ করে রেখে দেয়। এখন শুধুমাত্র মিমের দিন কেটে যায় রাজের কথা চিন্তা করতে করতে। এখন তেমন কারো সাথে কোনো কথা বলে না, ঠিক মতো খায় না। এইসব আবার মিমের বাবা লক্ষ্য করতেছিল। তো হঠাৎ করে একদিন মিমকে উদ্দেশ্য করে বলে, মিম মারে, আর কতদিন এমন করে থাকবি বল? জানি না বাবা, আমি এমন চিন্তা করলে তো পাগল হয়ে যাবি। তোর ভাগ্যটাই খারাপ ছিল, তাই এমন হয়েছে। এইসব চিন্তা এখন একটু মাথা থেকে ছেড়ে ফেল। পারতেছি না বাবা, শুধুমাত্র রাজের কথাই মনে পড়ে। আমি বলি কি, আজ একটু বাহিরে ঘুরে আয়, ভালো লাগবে তোর মা। মিম, কিন্তু বাবা, কোনো কিন্তু না মা, তোকে কিছু টাকা দেই, মার্কেটে গিয়ে কিছু কেনাকাটা করে আয়। প্লিজ না করিস না। বাবার এমন কথা শুনে মিমও না করতে পারলো না। ঠিক আছে বাবা। ঠিক আছে বাবা কথাটি শুনে মিমের বাবা অন্য রুম থেকে কিছু টাকা নিয়ে এসে, এই নে মা, 5,000 টাকা আছে এখানে, কিছু কেনাকাটা করে আয়, দেখবি ভালো লাগবে। মিম, ঠিক আছে বাবা। এরপরে মিম বাবার কাছ থেকে টাকা নিয়ে মার্কেটের উদ্দেশ্যে বের হয়। প্রায় 30 মিনিট জার্নির পর রংপুর সুপার মার্কেটে চলে আসে। এসেই রিক্সাওয়ালাকে টাকা দিয়ে যখনই মার্কেটের ভিতরে ঢুকতে যাবে তখনই দেখে যে রাজ না ওটা। ওই রাজ, দাঁড়াও রাজ, আমাকে ছেড়ে যেও না, প্লিজ প্লিজ। মিমের এত ডাকাডাকির পরও রাজ একটুর জন্যও দাঁড়ালো না, বরং একটি মেয়ের হাত ধরে গাড়ি নিয়ে চলে গেল। সত্যিই কি ওইটা রাজ ছিল, নাকি আমার দেখার ভুল হয়েছে? ডাক্তার তো বলেছিল রাজ মারা গিয়েছে, গণকবরের সাথে কবর দিয়েছে। তবে ওইটা কে ছিল? এই কথা ভাবতে ভাবতে তখনই মিমের মাথা ঘুরে পড়ে যায়। সবাই ভাবছেন রাজ এখানে কেমনে আসলো। আসলে রূপা আর রাজ, রাজ বলতে বর্তমান নীল, দুজন একটু কেনাকাটার জন্যই এসেছিল মার্কেটে। কিন্তু যখনই রূপা নীল মার্কেট শেষ করে গাড়িতে চলে আসবে ঠিক তখনই মিম দেখে ফেলে নীলকে আর ডাকাডাকি শুরু করে দেয়। আর এরপরেই তো দেখলেন মিম মাথা ঘুরে পড়ে যায়। যখন মিম চোখ খোলে তখন দেখতে পায় যে একটি রুমের ভেতরে শুয়ে আছে। ঠিক তখনই একজন ডাক্তার এসে বলে, আপনার জ্ঞান ফিরেছে তবে? মিম, আমার আবার কি হয়েছিল? ডাক্তার, আপনি নাকি রাস্তায় মাথা ঘুরে পড়ে গিয়েছিলেন, তখন আপনাকে কিছু লোক এখানে নিয়ে আসে। ও, আমার মনে পড়েছে। ডাক্তার, সমস্যা নাই, তবে টেনশন করবেন না কিন্তু। আর যদি করেন আবার এমন হতে পারে। মিম, ঠিক আছে ডাক্তার, আপনার কথা মানার চেষ্টা করব আমি। আচ্ছা, আমি কি এখন যেতে পারি? ডাক্তার, আপনার যদি সুস্থতা মনে হয় যেতে পারেন, না হলে একটু রেস্ট নিয়ে যেতে পারেন। আমি যাইতে পারবো, সমস্যা নেই ডাক্তার। ঠিক আছে তবে। এরপরে মিম 1 সেকেন্ড দেরি না করিয়ে সোজা বাসায় চলে আসে। তো বাসায় এসেই, মা বাবা তোমরা কোথায়? মিমের ডাক শুনে ওর বাবা মা চলে আসে। বাবা, কি হয়েছে মা তোর? মিম, বাবা আমি রাজকে দেখেছি। বাবা, হোয়াট? মিম, বাবা আমি রাজকে দেখেছি, সত্যি বলছি। মা, এটা কেমনে সম্ভব বল মা, রাজ তো মারা গিয়েছে, আর ডাক্তার নিজেই সেই কথাটি বলেছে। মিম, কিন্তু আমি রাজকে দেখেছি। বাবা, ওইটা তো রাজ নাও হতে পারে মা, হয়তো রাজের মতো কিন্তু রাজ না। মিম, হতে পারে, কিন্তু বাবা পুরাই ওইটা রাজ। আমার মনে হয় কি বাবা, রাজ এখনো বেঁচে আছে। বাবা, হতে পারে, কিন্তু রাজকে কোথায় দেখলে? আর রাজ কোথায় গেল বল আগে?
রাজ একটি মেয়ের হাত ধরে একটি মাইক্রোতে করে চলে গেল। আমি কত ডাকলাম কিন্তু সাড়া দিল না, একটু দাঁড়ালোও না। বাবা, তবে খুঁজবি কেমনে রাজকে? বাবা, আমি আরও একটি জিনিস নোটিস করেছি, ওই গাড়ির নাম্বার প্লেট। বাবা, তাই নাকি? বাবা, চলো আমরা ওই গাড়ির সম্পর্কে খোঁজ লাগাই। বাবা, ঠিক আছে। এরপরে শুরু হয় আর তার বাবার ওই গাড়ির সম্পর্কে খোঁজ নেওয়ার অক্লান্ত খোঁজাখুঁজির পর 10 দিন পরে ওই গাড়ির সম্পর্কে সব তথ্য পেল। তথ্য: গাড়িটি রূপার নামে একটি মেয়ের কাছে আছে, আর ওই গাড়ির লোকেশন হলো রংপুর মেটোপুকুর 570 নম্বর বাড়িটি। এই সব তথ্য পাওয়া মাত্রই মিমের বাবা ও দুজনেই রওনা দেয়। প্রায় 2 ঘন্টা পর 570 নম্বর বাড়িটি এসে হাজির হয়। তো বাসায় এসেই কলিং বেল চাপ দেয়। কলিং বেল বাজানোর ঠিক 2 মিনিট পরে রাজ চলে আসে। রাজকে দেখে নিজেকে কন্ট্রোল করতে না পেরে জড়িয়ে ধরে। ঠিক তখনই রাজ: এই এই আপনি কি করতেছেন এইসব, হ্যাঁ? চুপ করে থাকো, তোমাকে অনেক দিন পরে কাছে পেয়েছি। রাজ: ওয়েট। আমি তোমাকে অনেক ভালোবাসি রাজ। রাজ: রাজ সেটা আবার কে শুনি? কেন তুমি রাজ? আমি রাজ না, আমি নীল, আমাকে ছেড়ে দিন। এই কথাটি শুনে রাজকে ছেড়ে দেয়। নীল মানে? আমি নীল। নীল কিন্তু স্মৃতিশক্তি হারার পরে এখনো পর্যন্ত জানে না যে ওর আসল নাম হলো রাজ। তো সবাই এখন নীল বলেই ডাকি নাকি? তুমি মিথ্যে বলতেছো। আমি কেন আপনাকে মিথ্যে বলবো? আমি তো চিনি না আপনাকে। প্লিজ এমন করিও না। তখনই মিমের বাবা বলে ওঠে: বাবা, তুমি না কে বাঁচিয়েছো নিজের জীবন দিয়ে। আশ্চর্য, আমি যদি জীবন দিয়ে বাঁচাই তবে আমি কেমনে বেঁচে আছি? এমন কথা শুনে ও তার বাবা দুজনেই অবাক। আমি জানতাম আল্লাহ তোমাকে কোনো না কোনো উপায়ে বেঁচে রেখেছে। নীল: এই আপনারা দুজনে এখান থেকে চলে যান তো। কি শুরু করেছেন দুজনে? আমাকে পাগল বানাইবেন? যান আপনারা, আমার বউ আসবে এখন অফিস থেকে। বউয়ের কথা শুনে মিমের কলিজা কেঁপে ওঠে। বউ মানে? কিসের বউ? নীল: আমার বউ মানে আমার স্ত্রী, বুঝেছেন? নীলের কথাই বুঝলেন না মনে হয়। রূপা আর নীলের দুজনের বিয়ে হয়ে গেছে। তুমি এই 6-7 মাসের ভিতরে বিয়েও করেছো? নীল: আপনারা কি যাবেন এখান থেকে, নাকি পুলিশকে ফোন দিব? যাচ্ছি। তার আগে একটা কথা বলো তো। নীল: কি কথা? তোমার কোমরের ওপর থেকে একটু তোমার পরনের শার্টটি তুলবে? এই কথা শুনে নীল এমন একটা থাপ্পড় দেয় আর বলে: আপনাদের যথেষ্ট পরিমাণ সম্মান করেছি, আর আপনারা এই সব কি বলতেছেন? এটা বলে নীল দরজা লাগিয়ে দেয়। রাজ রাজ শোনো আমার কথা প্লিজ। কে শোনে কার কথা? নীল সোজা দরজা লাগিয়ে চলে যায়। মিমের বাবা বলল: চল মা, ওইটা রাজ না। রাজ হলে নিশ্চয় তোর সাথে এমন ব্যবহার করতো না। বাবা, এইটাই রাজ। বাবা, তুই শিওর কেমনে, হ্যাঁ, যে এইটাই রাজ? তুমি ওর দাঁতের দিকে নজর দিয়েছিলে? ওর সামনের দাঁত দুটি একটু প্যারা দাঁত, বলতে বাঁকানো দাঁত। বাবা, রাজের কি এমন ছিল দাঁত? বাবা, রাজেরও দাঁত ছিল এমন। আমি শিওর এটাই রাজ। ওর নিশ্চয় কিছু না কিছু হয়েছে। বাবা, আচ্ছা চল এখন বাসায় যাই। আজ অনেক রেগে গেছে রাজ, আবার কাল আসিস। বাবা, আমি কেমনে যাব রাজকে ছেড়ে? বাবা, সব ঠিক হবে, চল। দেখলি রাজ বেঁচে আছে, এতেই অনেক। দেখ কি হয় এখন। ঠিক আছে বাবা। এরপরে আর তার বাবা দুজনেই বাসায় চলে আসে। এইদিকে আবার কে যেন এসে নীলের বাসায় কলিং বেল বাজাতেই থাকে। প্রায় 15-20 বার বাজানোর পরে নীল আবার এসে দরজা খুলে বলতে থাকে: আশ্চর্য, আপনারা কি আমাকে পাগল বানায়েই ফেলবেন, হ্যাঁ? কতবার বললাম আমি রাজ না, আমি নীল। ঠিক তখনই দরজার সামনে তাকিয়ে দেখে যে রূপা এসেছে। রূপা: নীল, কি হয়েছে তোমার, হ্যাঁ? কে এসেছিল? কাকে এইসব বলতেছো? আরে বলিও না আর। একটি মেয়ে আর একজন বয়স্ক লোক এসে আমাকে পাগল বানাইয়া দিচ্ছে। রাজ রাজ বলে। রূপা: প্রথম থেকে বলো তো কি হয়েছে তোমার। এরপরে নীল সব কিছু খুলে বলে রূপাকে। আর রূপা এইসব শুনে ভয় পেতে থাকে, কিন্তু নীলকে বুঝতে দেয় না। নীল: ওই তোমার আবার কি হলো? রূপা: কই কিছু না, আমি ঠিক আছি। ভেতরে চলো, আর শোনো, আবার যদি আসে এই লোকগুলো। নীল: শোনা বউ আমার। এরপরে রূপা ফ্রেশ হয়ে এসে চুল শুকাচ্ছে জানালার পাশে বসে। তখনই নীল এসে পিছন থেকে জড়িয়ে ধরে। রূপা: এই কি করছো? নীল: স্বামী স্ত্রী যা করে তাই করছি। রূপা: পাগল একটা। নীল: তোমার পাগল আমি, বুঝেছো?
এই কথা বলে নীল রূপার ভেজা চুলগুলো সরিয়ে ঘাড়ে কিস করতে থাকে। নীলের এমন ভালোবাসা পেয়ে রূপার শরীর যেন শিউরে ওঠে, শুয়ে থাকা লোমগুলোও যেন দাঁড়িয়ে যায়। রূপা, এই ছাড়ো না পাগল। নীল, না ছাড়ব না, তোমার এই মায়াবতী শরীরের ঘ্রাণ নিচ্ছি দেখছো না। রূপা, বাবা এত রোমান্টিক আমার বর ভাবতেই পারছে না। আবারও নীল যখনই পেছন থেকে রূপার পেটে হাত রাখে তখনই নীল উপলব্ধি করে যে রূপা যেন কাঁপতেছে, আর নিজেকে কন্ট্রোল করতে না পেরে রূপাকে সামনে ঘুরিয়ে নিয়ে যখন ঠোঁটে কিস করতে যাবে তখনই দেখে যে ঠোঁট দুটো আরও কাঁপতেছে। উফ, এই অবস্থা যা লাগতেছিল না রূপাকে। রূপা, এই কি গো দেখতেছো এমন করে? নীল, তোমাকে দেখতেছি গো। রূপা, আগে বুঝে দেখো নাই? নীল, কিন্তু তোমাকে যতই দেখি ততই তোমার প্রেমে পড়ে যায় গো। রূপা, তাই শোনা আমার, আমাকে কখনো ভুলে যাবে না তো? নীল, ভুলবো কেন পাগলি? রূপা, আমার ভয় হয় খুব। রূপা, কোনো ভয়ের কারণ নয়, আমি তোমাকে কখনোই ছেড়ে যাব না আমার বউ। নীলের কথাটি শেষ করতে না করতেই রূপা ঠিক তখনই কিস করে বসে নীলকে, আর আপন মনে ঠোঁট দুটো খাইতে থাকে। এমন কাণ্ড দেখে রীতিমতো নীল অবাক হয়। কি আর করার, রূপার সাথে নীলও সায় দেয়। প্রায় 5-6 মিনিট কিস করার পরে রূপা বলে, তোমাকে নিয়ে আমার খুব ভয় হয়, না জানি কবে আমাকে ছেড়ে চলে যাও তুমি। এক কথা কতবার বলবো ছেড়ে যাব না আমি, আর কেনই বা ছেড়ে যাব শুনি। রূপা, শোনো, যদি ওই মেয়েটা আবার আসে তখন? নীল, সোজা পুলিশকে ফোন দিব আমি, বুঝেছো? তবুও যেন রূপার মনে ভয় রয়েই যায়। তাই রূপা মনে মনে সিদ্ধান্ত নেয় যে অফিস থেকে 1 মাসের জন্য ছুটি নেবে। নীল, এই আবার কি হলো তোমার? হ্যাঁ, থেকে থেকে ভাবনায় হারিয়ে যাও তুমি, ব্যাপার কি? রূপা, কই কিছু না তো, আমি তো ঠিক আছি। নীল, যাও আজ আমার জন্য একটু ভুনা খিচুড়ি রান্না করে আনো তো, খুব ইচ্ছে করছে খাইতে। রূপা, ঠিক আছে আমার জামাইটা, তোমার জন্য আমি সব কিছুই করতে রাজি আছি। এইটা বলে রূপা চলে যায় রান্নাঘরে। এইদিকে আবার মিম খুবই চিন্তিত, কারণ যদি ও রাজকে না কারণ যদি ও রাজ না হয় তবে আমার কি হবে? তবে আমার বিশ্বাস আছে ওই রাজ হবে। কাল আবার যাব ওর বাসায় আমি, ঠিকই আমার রাজকে আমার করে নিব। এই সব ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ে। ঠিক রাত যখন 12টা তখন তখন মিমের ফোন বেজে ওঠে, কিন্তু মিম ঘুমিয়ে থাকার কারণে ফোনটি রিসিভ করতে পারে না। একে একে 5-6 বার যখন ফোনটি বাজতে থাকে তখন মিম ঘুম ঘুম অবস্থায় ফোনটি রিসিভ করে। কে বলতেছেন? আর এত রাতে ফোন কেন দিলেন? আমি রাজ বলতেছি, আমাকে চিনতে পারছো? কথাটি শোনা মাত্রই মিম বিছানা থেকে লাফ দিয়ে উঠে বসে। মিম, রাজ, তুমি সত্যি রাজ? আমাকে চিনতে পারছো তুমি? জানো আমি তোমাকে নিয়ে কত চিন্তিত। তোমাকে আমি অনেক ভালোবাসি রাজ। এই কথাটি শেষ হতে না হতেই ওপাশ থেকে শব্দ আসে, হা হা করে হাসার শব্দ। তোমার কি মনে হয় আমি রাজ? আমি হলাম হাসিব। মিম, কি তুমি রাজ না হাসিব? সবাই ভাবতেছেন মিম কণ্ঠ চিনতে পারলো না কেন। আসলে ঘুমের মধ্যে কেউ কথা বললে সহজে বোঝা যায় না, তাই মিমও বোঝেনি। আমি হাসিব, ভালোই দেখি রাজকে মনে রেখেছো আমাকে ভুলে গিয়ে। মিম, তোর মতো লম্পট খারাপ মানুষকে ভুলে যাওয়া ঠিক আছে। তুই তো একটি খারাপ মানুষের সন্তান, তোর বাবা মা তোকে শিক্ষা দেয়নি। হাসিব, তা রাজ বুঝি আর নেই এই পৃথিবীতে, নাকি এখনও আছে বেঁচে? মিম, তোকে কে বলল রাজের কথা? হ্যাঁ। হাসিব, সেটা না হয় অজানায় থাকুক। মিম, এত রাতে কেন ফোন দিয়েছিস সেটা বল আগে। হাসিব, তোমার ভালোবাসা পেতে। মিম, ভালোবাসা কথাটি তোর মুখে মানায় না, বুঝেছিস? হাসিব, বুঝেছি, অপেক্ষা করো, আর মাত্র 2 থেকে 3 দিন পর আমার ফ্লাইট। হাসিব, আর থাকতে পারি না তোমাকে ছাড়া, রাতে ঘুম আসে না, তাই বাড়ি গিয়ে তোমাকে বিয়ে করব, আমার ঘরে তুলবো, বুঝছো? মিম হা হা করে হাসলো, আমাকে বিয়ে করবি, তাও আবার তুই? আমার এই মনে শুধু রাজ আছে, তাছাড়া অন্য কারো প্রবেশ নিষেধ। হাসিব, আচ্ছা তোমার কি মনে আছে আমি তোমার সাথে কত কি করেছি? তোমাকে আদর করেছি, ঘুরতে নিয়ে গেছি, আরও কত কি। মিম, না, আমার কিছুই মনে নাই। ফোন রাখলাম, ভালো থাকেন। এটা বলে রাগ করে মিম ফোনটি কেটে দেয় আর অপেক্ষা করতে থাকে রাত্রি কখন শেষ হবে। এরপরে মিম আর একটুও ঘুমায় নাই, সারা রাত জেগে থাকে আর রাজের কথা ভাবতে থাকে। ভাবতে ভাবতে যখন সকাল হয়ে যায় তখন মিম আবার রাজের উদ্দেশ্য বেরিয়ে পড়ে। আবারও 2 ঘন্টা পরে মিম রাজের বাসায় অবস্থান করে। কলিং বেল একবার চাপ দিতেই আজ দরজা খুলে যায়। রূপা, আসসালামু আলাইকুম, কে আপনি? কাকে চাই?
মিম ওয়ালাইকুম আসসালাম, আমি রাজকে খুঁজতে এসেছি। রূপা এই বাসায় রাজ নামে কেউ নেই। মিম আছে, রাজ আছে। এটা বলেই মিম বাসার ভিতরে ঢুকে রাজ রাজ বলে চিল্লাচিল্লি শুরু করে। রূপা, আপনাকে বললাম না এখানে রাজ নামে কেউ নাই, আর আপনি হুট করে বাসার ভিতরে ঢুকে পড়লেন। চিনি না জানি না আপনাকে। মিম রাজকে ডাকুন প্লিজ। ঠিক তখনই নীল চলে আসে। নীল, এই মেয়ে আপনি আবারও এসেছেন এখানে? আর রাজ কে শুনি? আপনাকে বলছি তো আমি রাজ না, আমি নীল। মিম না, তুমি রাজ, তুমি নীল হতে পারো না। রূপা আশ্চর্য, আপনি আমার স্বামীকে এমনভাবে কথা বলতেছেন কেন? মিম কিসের তোমার স্বামী? রূপা কিসের স্বামী মানে? আমরা দুজন দুজনের স্বামী স্ত্রী, আর আমাদের পরিবারে নতুন অতিথি আসবে। মিম প্লিজ আপনি সত্যিটা বলুন, এটা নীল না আমার রাজ। রূপা আপনাকে কি আমি মিথ্যে বলতেছি নাকি? হ্যাঁ, আপনি কি এখন এখান থেকে যাবেন নাকি আমি পুলিশ ডাকবো? মিম রাজ প্লিজ একবার তোমার শার্টটি পেটের উপরে তোলো, দেখবো তোমার পেটে কাটার দাগ আছে। এটা অপারেশনের দাগ। নীল আপনি তো দেখি লজ্জাহীন মহিলা, লজ্জা শরম কিছুই নাই। মিম প্লিজ প্লিজ। রূপা এবার কিন্তু বেশি হচ্ছে, আপনি চলে যান তো এখান থেকে, আমাদের ডিস্টার্ব করবেন না। মিম না, আমি যাব না, আমি রাজকে নিয়ে যাব, কারণ রাজকে আমি অনেক ভালোবাসি। নীল আমি রাজ না, রাজ না, রাজ না, আমি নীল। আর কতবার বলবো আপনাকে, কেন বুঝতে চাইছেন না? তখনই মিম ফোন বের করে বলে, মিম এই দেখো তো এটা তুমি কি না? মিমের কথা মতো হাতে ফোনটি নিয়ে দেখে যে নীল, আরে এটা তো আমি, আর আপনি আমার পাশে বসা। আমি তো এর আগে কখনো আপনার সাথে দেখা করি নাই, তবে ফটো তুললেন কেমনে? মিম তুমি তাহলে রাজ, বুঝেছো? এখন তো বিশ্বাস হলো তোমার? প্লিজ এখন আমার সাথে চলো। নীল অসম্ভব এটা, আমার বউ রেখে আপনার কাছে আমি যাব? আমি পাগল হইছি নাকি? হ্যাঁ, আর আমার বউয়ের কিছুদিন পরে বাচ্চা হবে, আমাদের নতুন অতিথি আসবে। আপনি চলে যান, আমাদের মাঝে সমস্যা সৃষ্টি করতে আইসেন না। মিম আমি ঠিকই আসবো আর তোমাকে নিয়েই যাব। এটা বলে মিম চলে যায়। আচ্ছা রূপা একটি কথা বলি তোমাকে। রূপা বলো, কি বলবা? নীল ওই মেয়েটা আমাকে এত রাজ রাজ বলতেছে কেন? আর ওর ফোনেই বা আমি কেমনে গেলাম? নীলের এমন প্রশ্ন শুনে কি উত্তর দেবে ভেবে পাচ্ছে না রূপা। তবুও নীলকে বোঝাইতে হবে, রূপা ওই মেয়েটা চায় না আমরা একে অপরের সাথে থাকি। ও চায় আমাদের মাঝে ঝগড়া লাগুক, আর ওইসব ফটো এডিট করা যায়, বুঝেছো? নীল আচ্ছা, আর একটি কথা আছে। রূপা বলো। নীল আমার পেটে কাটা দাগ ওই মেয়েটা কেমনে জানলো বলো শুনি? কাল কেউ এসে বলেছে। নীলের মুখে এই কথা শুনে রূপা আশ্চর্য হয়ে যায়। কি উত্তর দেবে এই কথার? রূপা বাদ দাও তো এইসব কথা, আমার ভালো লাগতেছে না। নীল তুমি উত্তর দেবে আজ এই সব প্রশ্নের। রূপা তুমি এমন করতেছো কেন? বললাম তো ভালো লাগতেছে না আমার। নীল প্লিজ বলো না। রূপা আমার মনে হয় কি জানো, তুমি তো অনেক সময় সমস্যা হলে ডাক্তারের কাছে যাও, সেখানে তো তোমার সম্পর্কে সব রিপোর্ট আছে, ওইখান থেকে সংগ্রহ করেছে, বুঝেছো? নীল ও এই কথা। ওই মহিলা দেখি খুব খারাপ আর অনেক ডেঞ্জারাস। রূপা চলো, রুমে খাইতে হবে তোমাকে, সকাল থেকে এখন পর্যন্ত কিছু খাওয়াই নাই। এদিকে মিম যখনই রাজের বাসা থেকে বেরিয়ে আসতেছিল, তখনই দেখে যে একটি প্রাইভেট কার ভেতরে আসে। কৌতূহলবশত মিম দেখতে চায় যে লোকটি কে, তাই অপেক্ষা করতেছে লুকিয়ে লুকিয়ে। ঠিক তখনই একজন লোক গাড়ি থেকে নেমে কলিং বেল বাজিয়ে ভেতরে যায়। লোকটিকে দেখে তো মিম অবাক হয়ে যায়, কারণ এই লোক এই বাসায় কি করতেছে। আরও অবাক হয় তখন যখন দেখে রাজ রূপা এসে দুজনেই লোকটির সাথে হেসে হেসে কথা বলতেছে। এই মেয়ে, তুমি জানালা দিয়ে কি দেখতেছো? যাও ওখান থেকে, চলে যাও। কথাটি শুনে মিম চমকে ওঠে আর ভাবতে থাকে, এই বুঝি ধরা পড়ে গেলাম আমি। মিম চাচা যাচ্ছি আমি। যাও, মানুষের জানালা দিয়ে উকি মারতে নেই, বুঝেছো? মিম ঠিক আছে, আমি বুঝতে পেরেছি। এটা বলে মিম চলে আসে। এছাড়া আর কোনো উপায় ছিল না। মন খারাপের কারণে কোনো গাড়িতে না গিয়ে হেঁটেই আসছিল মিম। ঠিক তখনই একজন পেছন থেকে ডাক দেয়, মিম মিম বলে। ডাকটি শোনার সাথে সাথে বুকটি ধড়ফড় করে ওঠে। এই বুঝে রাজ এসে ডাক দিল। পেছনে ঘুরে দেখে হাসিব। মিম আপনি এখানে? হাসিব কি ভাবছো তোমাকে খুঁজে পাবো না? মিম আমাকে খোঁজার কারণটা কি জানতে পারি আমি? হাসিব বউকে স্বামী খুঁজবে না তো কে খুঁজবে শুনি? মিম বাজে কথা বন্ধ করুন। আর আপনি কাল বললেন 3-4 দিন পর আসবেন, আজ হঠাৎ করে? হাসিব এইটাই তো সারপ্রাইজ।
মিম, আমি এখানে সেটা আপনি কেমনে জানলেন? হাসিব, জেনেছি কোনো এক উপায়ে, সেটা না হয় অন্য কোনো দিন বলবো। মিম, ভালো, আপনি এখন আসতে পারেন। হাসিব, এমন কথা বলতে নেই গো আমার বউ, আমি তো আইছি তোমার সাথে ঘোরার জন্য। মিম, এটা কোনোভাবেই সম্ভব না, বুঝেছেন? হাসিব, অসম্ভবকে সম্ভব করাই হাসিবের কাজ, বুঝেছো? মিম, আমার ভালো লাগতেছে না, আপনি এখন প্লিজ চলে যান। হাসিব, চলে যাবার জন্য তো আসি নাই। মিম, এবার কিন্তু বেশি হয়ে যাচ্ছে। হাসিব, হোক না একটু বেশি, তাতে সমস্যা কি? মিম, ভালোভাবে বলতেছি, আপনি চলে যান, না হলে খুব খারাপ হবে বলে দিলাম। হাসিব, কি করবা শুনি? বলো কি করবা? হাসিব মিম যখন কথা বলতেছিল ঠিক তখনই আবার আরেকজন সমস্যা এসে হাজির হলো। এই রিকশা, এখানে দাঁড়াও দাঁড়াও একটু। কথাটি বলার সাথে সাথে রিকশাটি দাঁড়িয়ে যায়। কি খবর মিম, নতুন খোলেদ্দার পাইছো নাকি? আগের জন কই গেল শুনি? মিম, মুখ সামলিয়ে কথা বলবেন। কেন মিথ্যা বললাম বুঝি আমি? সবাই ভাবতেছে কে এই ব্যক্তি? এই ব্যক্তিটি হলো রহিম স্যার। রহিম স্যার, আমি মিথ্যে কিছু বলি নাই, বুঝেছো? কই এখন তো রাজকে দেখি না। মিম, রাজ আছে। কোনো সমস্যা আপনার? রহিম স্যার, আমার সমস্যা হবে কেন? রাজকে ছেড়ে এখন নতুন লোকের সাথে তুমি, উফ, বুঝলাম না। মিম, আপনাকে বোঝা লাগবে না। রহিম স্যার, ও কি আমার মতোই সমস্যা, তাই না? তোমাদের মতো মেয়েদের জন্য সমাজটি নষ্ট, বুঝেছো? মিম, জাস্ট স্টপ। আপনি যদি আর একটি কথা বলেন তবে আমি আইনের ব্যবস্থা নেব। আপনি মনে হয় ভালো যেভাবে বলতেছেন রহিম স্যার, অপেক্ষায় থাকলাম আমি আবার। কবে ভাইরাল হবে তুমি? এটা বলে রহিম স্যার চলে গেল। মিম বুঝতেই পারছে না একটি সমস্যা থেকে উদ্ধার হতে না হতে অন্য আরেকটি সমস্যা এসে হাজির হচ্ছে। তখনই হাসিব বলে ওঠে, হাসিব, তোমাকে এইভাবে কেন কথা বলল ওই লোকটি? মিম, সেটা আপনাকে জানতে হবে না। হাসিব, প্লিজ বলো না একটু, শুধুমাত্র। এসব কিছু শুধু আপনার জন্যই আমাকে শুনতে হয়। আপনি আমাকে রাস্তার বেশ্যা, হোটেলের পতিতা, দেহ ব্যবসায়ী, এই সব কিছু আপনি আমাকে বানিয়েছেন। আজ আপনার জন্য আমাকে মানুষ অপমান করে। আর কি চান আপনি? হ্যাঁ হাসিব, আমি তোমাকে বিয়ে করে সুখের ঘর বাঁধতে চাই। মিম, এটা কখনো সম্ভব না, আমি অন্য কাউকে ভালোবাসি। হাসিব, আমি এত কিছু জানি না, আমার তোমাকে চাই। মিম, বললাম তো আমি অন্য একজনকে ভালোবাসি, তার নাম হচ্ছে রাজ। হাসিব, রাজ তোমাকে এমন কি জাদু করেছে, হ্যাঁ, যার জন্য আমাকে ছেড়ে তুমি অন্য একজনকে বিয়ে করবা? মিম, সে আমার অনেক কিছু করেছে যা বলার মতো ভাষা আমার কাছে নাই। আমি রাজকে ছাড়া আর অন্য কাউকে বিয়ে করব না। হাসিব, তোমার আমার পথে যেই আসুক না কেন, আমি তাকেই শেষ করে দেব, হোক না সে রাজ বা অন্য কেউ। মিম, হাসিবের মুখে এমন কথা শুনে মিম ঠাস ঠাস করে চড় মারে। তোর এত বড় সাহস, আমার রাজকে নিয়ে কথা বলিস? যদি রাজের এক বিন্দু পরিমাণ ক্ষতি হয় তোকে আমি ছাড়ব না। মিমের এমন থাপ্পড় খেয়ে হাসিবও বেশ অবাক হয়ে যায়। কারণ যেই মেয়েটি মুখের ওপর একটি কথাও বলতে পারতো না, আজ সেই মেয়েটি থাপ্পড় দিল। ভাবতেই যেন কেমন একটা লাগতেছে। হাসিব, তুমি যতই থাপ্পড় দাও না কেন, আমার থেকে তোমাকে কেউ নিতে পারবে না। আমি রাজের ১৪ গোষ্ঠী খুঁজে বের করতেছি। এটা বলে হাসিব চলে যায়। এইদিকে মিম ভেবে পাচ্ছে না কি করবে। বেঁচে থেকেও যেন মরার মতো হয়ে আছে। এই সব চিন্তা যেন মাথাটা শেষ করে দিতেছে। তবুও মিমের রাজকেই চাই, যে কোনো বিনিময়ে। এই সব ভেবে ভেবে পুরো রাস্তাটি হেঁটে আসে মিম বাসায়। বাবা, কী রে মা, কী হলো আজ? রাজ কি তোকে চিনতে পেরেছে? মিম, না। তবে ও নীল না, ওই আমার রাজ। একটি কথা কি জানো বাবা? কি কথা রে মা? মিম, ওই ডাক্তার আমাদের মিথ্যে বলেছে। ওই ডাক্তার এই সবের সাথে জড়িত আছে। বাবা, কি বলিস এইসব তুই? মিম, রাজ সেই মেয়েটিকে বিয়ে করেছে। ওই মেয়েটির ভাই হলো ডাক্তার। বাবা, কি? মিম, হুম বাবা, সব কিছু সত্যি। আমাদের বোকা বানাইছে। এই দিকে আরেকটি সমস্যা হয়েছে। বাবা, আবার কি সমস্যা? মিম, হাসিব দেশে এসেছে। আমার সাথে দেখা হয়েছিল। ও আমাকে এখন বিয়ে করতে চায়। আমাকে রাস্তায় পেয়ে প্রায় পাগল বানায় ফেলেছে। বাবা, ওর বাবা মাকে জানাবো কি? মিম, থাক, এখন আর দরকার নাই। ওকে আমি বুঝিয়েছি। বাবা, আচ্ছা, রেস্ট নি এখন তুই। মিম, ঠিক আছে বাবা। এটা বলে মিম নিজের রুমে চলে যায় বিশ্রাম নিতে। এইদিকে হাসিব আবার রাজ সম্পর্কে সব তথ্য জোগাড় করে ফেলে। এইদিকে রূপা নীলকে ডাক দিয়ে বলে, রূপা, নীল, আমরা কক্সবাজারে যাব ঘুরতে আজকেই। তুমি রেডি হয়ে নাও। নীল হঠাৎ করে, রূপা, হুম ভাইয়া অফার দিয়েছে তাই।
না করি নাই আমি। নীল ঠিক আছে তবে চলো। এরপরে সব কিছু গুছগাছ করে নীল আর রূপা কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দেয়। রূপা, দেখবে তোমার অনেক ভালো লাগবে ওখানে। নীল, তাই বুঝি গো। রূপা, হুম। নীল, এই একটু আমার কাছ থেকে সরে বসো না, তোমাকে আদর করি আমি। রূপা, একদম না, মানুষ দেখবে তোমাকে। নীল, না দেখবে না। রূপা, ওইখানে যাই আগে, তারপর যা যা খুশি তাই তাই করিও। এখন খুশি তো তুমি? নীল, সত্যি যে যা খুশি তাই করব? রূপা, হুঁ রে পাগল আমার। নীল, আই লাভ ইউ বউ। রূপা, আই লাভ ইউ টু জামাই। এইভাবেই খুনসুটি ঝগড়া ও ভালোবাসা দিয়ে পুরো রাস্তাটি উপভোগ করতে লাগলো দুজনে। প্রায় 10 ঘন্টা জার্নি করার পরে গন্তব্যস্থানে পৌঁছে যায়। এরপরে সুন্দর দেখে একটি হোটেলে ওঠে, যাতে সমুদ্রটির সুন্দর ভিউ দেখা যায়। তো হোটেলে উঠতে না উঠতেই নীল রূপাকে বলে, নীল, মনে আছে তো কি বলেছ? রূপা, হুম, মনে আছে। ফ্রেশ হয়ে আসি চলো। কথাটি বলা মাত্রই নীল রূপাকে জড়িয়ে ধরে। রূপা, এই ছাড়ো নীল, পরে সব কিছু করিও। নীল, না, আমার এখনই লাগবে। বলেই যখনই ঘাড়ে একটি কিস করে, তখনই নীল অনুভব করে যে রূপা ঘেমে গিয়েছে। আর ঘেমে যাওয়ার কারণে এই অবস্থায় সেই লাগতেছিল। নীল যেন পাগল হয়ে যায়। রূপা, এই কি হলো, থামলে যে? নীল, থামি নাই গো সোনা বউ। এটা বলে রূপাকে কোলে নিয়ে বিছানায় এনে ফেলাই আর রূপার ওপর ঝাঁপিয়ে পড়ে। রূপা, এই পাগল, আসতে, আমি কি হারিয়ে যাচ্ছি নাকি? নীল, সেটাই তো, আমি কেন এমন পাগলামি করতেছি? আমার বউ তো হারিয়ে যাচ্ছে না। কথাটি বলেই রূপার নাভির ওপর থেকে শাড়ির আঁচলটি সরিয়ে আলতো করে নাভিতে চুমো এঁকে দেয়। এমন ঠোঁটের ছোঁয়া পেয়ে রূপা যেন স্বর্গ খুঁজে পেল আর নিজের ঠোঁট নিজেই কামড় দিতে লাগলো। রূপা, এই আমার লজ্জা লাগতেছে। নীল, ওরে আমার লজ্জাবতী বউটা, দাঁড়াও, তোমার লজ্জা লাগা দেখাচ্ছি আমি। এটা বলে পুরা শরীরের পোশাক খুলে ফেলে নীল। রূপা লজ্জায় হাত দিয়ে মুখটি লুকিয়ে ফেলে। বেশি গভীরে না যায়, সবাই বুঝে নেন এখন কি হবে। তার একটু পরে রূপা বলে ওঠে, এই তোমার। কথাটি শুনেই নীল অবাক হয়ে যায়। আর তোমার সন্তান কষ্ট পাবে এমন করিও না। আর আমি তো হারিয়ে যাচ্ছি না। নীল, সরি বউ আমার। রূপা, আমার পাগল বরটা, অনেক ভালোবাসি তোমাকে আমি। নীল, হুম, জানি। এই কথাটি বলে আবার পাগলের মতো রূপাকে আদর করতে থাকে নীল। এভাবেই খুনসুটি, ভালোবাসা আর ঘোরাঘুরি করেই নীল আর রূপার বেশ কয়েকদিন কেটে যায়। অন্যদিকে আবার মিম পাগলের মতো খুঁজতে থাকে রাজকে, কিন্তু কোথাও খুঁজে পায় না। ঠিক তখনই মনে পড়ে, ওরা তো কক্সবাজারে যাওয়ার কথা বলেছিল, মনে হয় সেখানেই গিয়েছে। তাই মিম ওদের আসার অপেক্ষায় থাকে, কবে আসবে এই অপেক্ষার প্রহর গোনে। রাজের বাসায় মিম প্রতিদিন যায় একটু রাজকে এক নজর দেখার জন্য, কিন্তু রাজ এখনও ফেরেনি। তাই মন খারাপ করে মিম একাকী যাচ্ছিল। তখনই আবার হাসিবের আবির্ভাব হয়। হাসিব, প্রতিদিন আসার তো কোনো কারণই নাই। ওরা কক্সবাজারে গিয়েছে ঘুরতে। মিম, সেটা আপনি কেমনে জানেন শুনি? হাসিব, অনেক কিছুই জানি আমি। মিম, আপনি আমাকে ফলো করেন কেন? হাসিব, যাতে কেউ তোমার ক্ষতি না করে তাই। মিম, সেটা আপনাকে নিয়ে ভাবতে হবে না। হাসিব, কয়েকদিন পর তো আমার বউ হবে, তাই একটু ভাবি। মিম, আপনাকে বলছি না আমি রাজকে ভালোবাসি। হাসিব, কিন্তু রাজ তো তোমাকে চায় না, আর ওর স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছে। মিম, বারে ওইটাও খোঁজ নিয়েছেন? হাসিব, হুম, নিয়েছি। কোনো সমস্যা তাতে? মিম, জানি না, ভালো লাগতেছে না, আপনি চলে যান। হাসিব, জামাইকে কেউ এমনভাবে বলে নাকি, হ্যাঁ? মিম, আমার জামাই হলো রাজ, ও আমার সব কিছু। হাসিব, এই পৃথিবীর থেকে সরিয়ে দেব ওকে, তুমি যদি আমার না হও। অপেক্ষা করো, তোমার রাজ আর কক্সবাজার থেকে ফিরে আসবে না। মিম ঠাস ঠাস করে চড় মারল হাসিবকে। তোর এত বড় সাহস, রাজের নামে এই কথা বলিস? আল্লাহ যেন তোর মৃত্যু করে। হাসিব, সেটা দেখাই যাবে। মিম, আমার চোখের সামনে থেকে চলে যা বলতেছি। তোর মুখটা দেখলে আমার মনে ঘৃণা জন্ম নেয়। হাসিব, হুম, চলে যাচ্ছি, তবে মনে রাখিস রাজ আর ফিরবে না। এটা বলে হাসিব চলে যায়। এইদিকে মিমের মনে ভয় ঢুকে যায়, কারণ হাসিব যদি কিছু করে বসে তখন কি হবে রাজের। আচ্ছা, সত্যি কি এমন কিছু করবে হাসিব? হাজারো চিন্তায় এখন মাথায় ঘুরপাক খাইতে থাকে মিমের। কি করবে না করবে কিছুই বুঝতে পারছে না। এভাবেই আরও 3-4 দিন চলে যায়। 6 দিনের মাথায় যখন মিম আবারও রাজের বাসায় যায়, ঠিক তখনই দেখতে পায় যে পুরো বাসায় লোকজন ভর্তি। একটু ভেতরে গিয়ে শুনতে পায় রূপা আর নীল যে প্রাইভেট কারে করে বাসায় আসছিল, সেই প্রাইভেট কারটি ব্রেক ফেল করে অ্যাক্সিডেন্ট করে। এই কথাটি শোনা মাত্রই মিমের কলিজা যেন শুকিয়ে গেল।
ঠিক তখনই মিম জিজ্ঞেস করলো, কেমন করে ব্রেক ফেল করলো, কেউ কি জানো? তখন একজন লোক বলে, আমরা দেখলাম যে এই গাড়িটি যেখানে রাখা ছিল সেখানে সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে কোনো এক লোক এসে গাড়িটির আশেপাশে ঘুরে দেখে হঠাৎ করে গাড়িটির নিচে গিয়ে কি যেন করলো আর সাথে সাথেই পালিয়ে গেল। মিম: আচ্ছা, ওরা দুজনে এখন কোথায় আর কোন অবস্থায় আছে? সেটা তো জানি না, তবে শুনলাম রূপার নাকি অবস্থা বেশি খারাপ। ওদের রংপুর মেডিকেল হাসপাতালে ভর্তি করানো হয়েছে। কথাটি শুনে আর একটু অপেক্ষা না করে মিম হাসপাতালের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। প্রায় 1 ঘন্টা পরে যখন মিম হাসপাতাল এসে পৌঁছায় তখন দেখতে পায় যে রূপা মারা গিয়েছে আর রাজও মরে যাওয়ার অবস্থায় আছে। এখন আল্লাহই ভরসা। ঠিক তখন মিম ডাক্তারকে দেখতে পায়। মিম: ডাক্তার, রাজের কি অবস্থা? এখন বলুন না প্লিজ। ডাক্তারও তখন বলে ফেলে যে রাজের জন্য আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ চাইলে রাজ বাঁচবে। প্রচুর রক্তক্ষরণ হয়েছে। মিম: আপনি আমাকে কেন এতদিন বলেন নাই রাজ বেঁচে আছে? হ্যাঁ, আমাকে মিথ্যা বুঝাইছেন। কি হলো উত্তর দিন আমার কথার। ডাক্তার: এ অনেক কথা। মিম: আমি জানতে চাই ডাক্তার, প্লিজ প্লিজ। ডাক্তার: দেখো, আমার বোন রূপা মারা গিয়েছে, আমার মনটা খুব খারাপ, প্লিজ এখন জানতে চেও না। মিম: আমার জানাটা খুব প্রয়োজন ডাক্তার। মিমের এমন আকুতি মিনতি করা দেখে ডাক্তার বলতে থাকে, রাজ যখন চোখ আর কিডনি দিতে এসেছিল তখন রূপাও আমার সাথে ছিল। রাজের এইসব কথা শুনে আমাদের অনেক কষ্ট হয়, কিন্তু আমাদের কিচ্ছুটি করার ছিল না। আমরা বাধ্য হয়ে রাজের কিডনি যখন একটি আপনার শরীরে প্রবেশ করিয়েছি তার ঠিক 2 মিনিট পর একটি ফোন আসে, আর সেই ব্যক্তিটি বলে যে আমার বাবা মারা গিয়েছে ডাক্তার, কিন্তু মারা যাওয়ার আগে বলেছে আমি মারা যাওয়ার পরে যেন আমার কিডনি, চোখ এইগুলো দান করে দেওয়া হয়, কারণ একটি লোক মারা যাওয়ার 12 ঘন্টা পর্যন্ত নাকি এইগুলো সচল থাকে। গল্পটা কাল্পনিক, কেউ বাস্তবে নেবেন না। তখন আমরা ভাবলাম যে ওই লোকটির শরীরের চোখ, কিডনি আপনার শরীরে প্রবেশ করাবো। যেই চিন্তায় সেই কাজ শুরু করলাম। কিন্তু সমস্যা তখন হলো যখন দুজনকেই সুন্দর করে অপারেশন করলাম, কিন্তু রাজের স্মৃতির কোনো এক কারণে লস হয়ে যায়। এটাকে নিয়ে আমি আর রূপা আলোচনা করলাম। তখনই রূপা বলে, ভাইয়া, আমি এই রাজকে দেখাশোনা করব। ওর মন অনেক বড়। এরপরে শুরু হয় রূপা আর রাজের প্রতি কেয়ার, ভালোবাসা। এক সময় রাজ আর রূপা দুজন দুজনকে ভালোবাসতে থাকে। তখন আমি বলেছি, ঠিক আছে, দুজনে যখন ভালোবাসিস তবে বিয়ে করে ফেল। এরপরে আমার কথা মতো বিয়ে করে ওরা দুজনে। প্রায় 1 বছর হবে আর তখনই তোমার আবির্ভাব হলো। তাই আমি ওদের দুজনকেই কক্সবাজারে পাঠাইছিলাম যাতে তুমি ভুলে যাও। কিন্তু কি থেকে কি হলো আমি কিছুই বুঝলাম না। আমার বোনটার জীবন শেষ হয়ে গেল। জানি না এখন আমার কি হবে। ডাক্তারের কথা শুনে মিম কি বলবে ভেবে পাচ্ছে না। তখনই ডাক্তার বলে ওঠে, আচ্ছা, তুমি আবার এইসব করাও নাই তো? মিম: না, আমি করাই নাই এইসব, বিশ্বাস করেন। তবে কে করিয়েছে আমি তা জানি। ডাক্তার: কে এমন করাইছে আমাকে বলো, কার এত বড় সাহস? মিম হাসিবের সব কথা ডাক্তারকে বলে দেয়। ডাক্তার: এত বড় সাহস? এইটা বলেই ডাক্তার পুলিশের কাছে চলে যায়। এইদিকে মিম ও রাজের কাছে আসে, এসেই মাথায় হাত বুলায় আর আল্লাহর কাছে দোয়া করতে থাকে যাতে রাজ ভালো হয়ে যায়। প্রায় 1 মাস পর আজ রাজ নিজের চোখ খুলেছে। এটা দেখে তো সবাই অবাক। যাই হোক, আল্লাহ রাজকে কোনো এক উপায়ে রাজকে বাঁচিয়েছে। তখনই মিম বলে ওঠে রাজকে, মিম, রাজ, তোমার কি এখন একটু ভালো লাগতেছে? মিমের কথাটি শুনে রাজ মিমের দিকে তাকিয়ে থাকে। ডাক্তার সহ সবাই তো অবাক, কারণ মনে হচ্ছে রাজের স্মৃতিশক্তি ফিরে এসেছে। মিম, তুমি বিশ্রাম নাও, আমি একটু বাহির থেকে আসতেছি। এটা বলে যখনই মিম উঠে যেতে ধরে ঠিক তখনই রাজ মিমের ওড়না টেনে ধরে হাত দিয়ে। মিম: আচ্ছা, আমি যাব না তো, তোমার কাছেই আসি। এইভাবে আরও কিছুদিন কেটে যায়। রাজ পুরোপুরি সুস্থ হয়ে উঠতেছে। অন্যদিকে রূপার ভাইয়া পুলিশকে সব কিছু জানায় আর পুলিশ সব কিছু খোঁজ খবর নিয়ে দেখে যে এই কাজটি হাসিবই ঘটিয়েছে। তাই হাসিবকে ধরে নেওয়া হয় আর যাবজ্জীবনের জেল হয়। তো হঠাৎ করে একদিন ডাক্তার এসে বলে, মিম, একটু বাইরে আসো। মিম এখন আবার ডাক্তারকে ভাইয়া বলে ডাকে। মিম: হুম ভাইয়া, বলো। মনে হয় কি জানো, রাজ আবার স্মৃতিশক্তি ফিরে পাইছে। রূপার সাথে কাটানো কোনো কিছুই মনে নেই। আমিও চাই না মনে পড়ুক। মিম: হুম ভাইয়া, মনে নেই কিছু। বুঝলাম, যদি মনে থাকতো তবে ঠিকই বলতো রূপার কথা। ডক্টর: যাই হোক, তুমিও বলিও না। আমি দোয়া করি তোমরা সুখে থাকো। এটা বলে ডাক্তার চলে যায়। ঠিক তখনই রাজ মিমকে ডাকতে থাকে, এই মিম,
রাজের ডাক শুনে মিম রাজের কাছে চলে যায়। মিম, বলো। রাজ, কই গেছিলা? মিম, এই তো তোমার কাছেই আছি। রাজ, আচ্ছা আমি না তোমাকে কিডনি চোখ দিয়েছি, কিন্তু আমি বেঁচে আছি কেমনে? মিম, বাদ দাও তো ওই সব কথা, পরে সব বলবো শুনিও। রাজ, ঠিক আছে। তখনই মিম বলে ওঠে, একটি কথা বলি রাজ তোমাকে। রাজ, বলো, কি বলবা? আই লাভ ইউ, তোমাকে অনেক ভালোবাসি আমি। রাজ, আই লাভ ইউ টু, আমিও তোমাকে অনেক ভালোবাসি। মিম, তাই বুঝি পাগলাটা আমার? রাজ, এই একটু আমার কাছে আসো, একটি কথা বলবো। রাজের কথা মতো মিমও রাজের কাছে যায়। মিম, বলো। ঠিক তখনই রাজ মিমকে কাছে পেয়েই ঠোঁটে কিস করতে থাকে। মিমও কিছু না বলে রাজের সাথে কিস করতেই মগ্ন থাকে। এভাবে হাজার কষ্টে অপেক্ষা করে মিম তার ভালোবাসার মানুষটিকে আপন করে নেয়। রূপার জন্য কেউ কষ্ট পেও না। এই মিমের মতো আমার একটা তুমি চাই, যে হাজার অভিমানে আমার সাথেই থাকবে। গল্পটা ভালো লাগলে একটা লাইক করে যাবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব অবশ্যই করবেন।